সচরাচর কোনো সফল ব্যক্তিকে দেখার পর আমরা সাধারণ মানুষরা মনে করি যে তার মধ্যে অতিরিক্ত প্রতিভা আছে বলেই সে আজকে সেই জায়গায়, এবং আমরা কখনোই সেই জিনিসটা করতে পারবো না। কিন্তু আদৌ কি তা সত্যি? আমাদের মধ্যে প্রতিভা না থাকলেও আমরা কি কখনোই আমাদের পছন্দের পেশায় সাফল্য অর্জন করতে পারবো না? একদমই ভুল। কারণ আমাদের প্রতিভা থাকুক বা না থাকুক, আমাদের অধ্যাবসায় এবং আগ্রহ যদি সঠিক থাকে, তাহলে আমরা নিশ্চয়ই আমাদের সাফল্য অর্জন করতে পারবো। এবং এই বিষয়টি নিয়েই আজকের এই সারাংশ। আজকের সারাংশের অর্থ অধ্যাবসায় এবং আগ্রহ দিয়ে নিজের প্যাশনকে ফলো করা এবং অনুশীলনের মাধ্যমে সেই প্যাশনে সর্বশ্রেষ্ঠ হয়ে ওঠা। অ্যাঞ্জেলা ডাকওয়ার্থের লেখা গ্রিট। গ্রিট আসলে কি? গ্রিট শব্দটির বাংলা অর্থ সাহস, সংকল্প এবং দৃঢ় চরিত্রের পরিচয় দেওয়া। গ্রিট বিশ্বের সকল সেরা ক্রীড়াবিদ, উদ্যোক্তা, ডাক্তার, আইনজীবী এবং শ্রেষ্ঠ শিল্পীদের সাফল্যের রহস্য। যে কোনো বিষয়ে সেরা পারফরমেন্স এবং বিশ্বমানের দক্ষতার অন্তরালে থাকা প্রধান কারণ হল গ্রিট। সাফল্যের জন্য আপনার জন্মগত প্রতিভা থাকতেই হবে এমনটা জরুরি নয়। নিজের মধ্যে গ্রিট রাখার জন্য আপনার পারিবারিক বা অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড কেমন ছিল তাও গুরুত্বপূর্ণ নয়। এই বইটা থেকে গ্রিট কি এবং কিভাবে নিজের চরিত্রের মধ্যে গ্রিটের পরিচয় দিতে হয় তা বিস্তারিতভাবে জানতে পারবেন। প্রতিভার উপর সফলতা কতটা নির্ভরশীল সেই সম্বন্ধে লেখক আলোচনা করেছেন। হাল না ছাড়া কিংবা আশাহত না হওয়া এবং সর্বদা নিজের লক্ষ্য সুস্পষ্ট রাখার গুরুত্ব নিয়ে জানবেন। আপনি যদি নিজের জীবনে সকল ক্ষেত্রে সেরা ফলাফল অর্জন করতে চান, তাহলে এই বইটা অবশ্যই পড়ুন। জীবনে কোন পথে হাঁটা উচিত বা কোন ক্যারিয়ার নির্বাচন করতে হবে। ইউনাইটেড স্টেটস মিলিটারি একাডেমিতে সুযোগ পাওয়ার জন্য বহু যুবক যুবতী আবেদন করে, কিন্তু তাদের মধ্যে কেবলমাত্র 10% প্রথম ধাপ অবধি পৌঁছতে পারে। তাদের বেশিরভাগই হাই স্কুলে খেলাধুলায় অত্যন্ত পারদর্শী ছিল এবং স্কুল টিমের অধিনায়কও ছিল। দেখা যায় সামরিক প্রশিক্ষণ শুরু হওয়ার মাত্র 2 মাসের মধ্যে সেই 10%-এর মধ্যেও অনেকে ছেড়ে চলে যায়। বিস্ট ব্যারাকস এই নামক একটি প্রোগ্রাম দিয়ে নতুন ক্যাডেট বা ফ্রেশার্সদের প্রশিক্ষণ শুরু করা হয়। তাদের প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে উঠতে হয়। তারপর শারীরিক ব্যায়াম, অস্ত্র প্রশিক্ষণ, ক্লাসরুমের থিওরিটিক্যাল লেকচার একের পর এক পর্যায়ক্রমে চলতে থাকে। তারা শুধুমাত্র 3টে বিরতি পায়: সকালের টিফিন, দুপুরের খাবার এবং রাতে লাঞ্চ। তাদের ঘড়ির কাঁটা মেনে ঠিক রাত 10টায় ঘুমোতে যেতে হয়। এটাই তাদের নিত্য রুটিন। এই রুটিনের বিন্দুমাত্র খেলাপ করা চলবে না। গোটা দিনে 3টে খাবার বিরতি ছাড়া সপ্তাহের শেষে কিংবা বিশেষ কোনো দিনে তারা ছুটি বা অবসর পায় না। বহির্বিশ্ব এমনকি নিজের পরিবারের কারোর সাথেও তাদের যোগাযোগ করার অনুমতি নেই। বিস্ট ব্যারাকে নতুন ট্রেনিদের শারীরিক, মানসিক এবং আবেগ সবকটা দিক যাচাই করে দেখা হয়। সামরিক প্রশিক্ষণ এভাবেই হয়, এবং তবেই একজন সাধারণ মানুষ ভবিষ্যতে পৌঁছে এক শক্তিশালী সৈনিকে পরিণত হয়। মার্কিন সেনাবাহিনী নতুন ট্রেনিদের মানসিকতা ও শারীরিক ক্ষমতার উপর ভিত্তি করে কয়েকবার ভবিষ্যৎবাণী করার চেষ্টা করেছিল, কাদের হাল ছেড়ে দেওয়ার এবং কাদের মধ্যে প্রশিক্ষণ সম্পূর্ণ করে মিলিটারি হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে সেই নিয়ে। তারা বেশ কয়েকজন মনোচিকিৎসককে সেই কাজের জন্য নিয়োগ করেছিল। মনোচিকিৎসকরা ক্যাডেটদের নিয়ে কিছু পরীক্ষা করেন, তাদের বিভিন্ন দোষ গুণ জানার চেষ্টা করেন, যা থেকে তাদের প্রশিক্ষণ সম্পূর্ণ করার ক্ষমতা সম্পর্কে আন্দাজ করা যায়। কিন্তু মার্কিন সেনাবাহিনীর সেই প্রচেষ্টা সফল হয়নি। দেখা যায় অনেক ক্ষেত্রে যে ট্রেনি সর্বাধিক বুদ্ধিমান ছিল, এমনকি শারীরিক দিক দিয়েও দক্ষ ছিল, তারা একাডেমি থেকে বাদ পড়ে যায়। যাদের অতীতের রেকর্ড সেরা ছিল, তাদের মধ্যেও অনেকে প্রশিক্ষণ তীব্রতা সহ্য করতে পারেনি। আমরা দেখলাম মিলিটারি হয়ে ওঠার দীর্ঘ 4 বছরের কঠিন প্রশিক্ষণ সম্পূর্ণ করার জন্য বুদ্ধি কিংবা মেধা যথেষ্ট নয়। তাহলে যারা প্রশিক্ষণ শেষ করে সেনাবাহিনীতে যোগ দিচ্ছে, তাদের চরিত্রের কোন বৈশিষ্ট্য বা কোন গুণ বাকিদের থেকে আলাদা করে তুলছে? রহস্যটা কোথায় লুকিয়ে? মাইক ম্যাথিউস বর্তমানে মার্কিন সামরিক একাডেমির অন্যতম একজন প্রশিক্ষক। তিনি একসময় সেখান থেকেই গ্র্যাজুয়েট হয়েছিলেন। তিনি ক্যাডেট হিসেবে তার অতীতের অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তিনি বলেন, যেই দিন থেকে ট্রেনি বা নতুন ক্যাডেটরা একাডেমিতে যোগদান করে, তাদের চ্যালেঞ্জ শুরু হয়ে যায়। তাদেরকে দিয়ে সেই সমস্ত কাজ করানো হয়
যেগুলো আগে কখনো তারা করেনি। 2 সপ্তাহ ব্যারাকে কাটানোর পরেই মাইক তার বাকি সকল সহপাঠীদের মতো ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি একাকী এবং হতাশ বোধ করতে শুরু করেন। তার ব্যাচের অনেক ট্রেনি ইতিপূর্বেই হাল ছেড়ে দিয়েছিল, কিন্তু মাইক তখনও লড়াই চালিয়ে গিয়েছিলেন। তিনি বলেন যে তার সহপাঠীদের কারোর মধ্যেই সামর্থ্য বা দক্ষতার কোনো ঘাটতি ছিল না। তারা সকলে যথেষ্ট শক্তিশালী, স্মার্ট এবং কর্মতৎপর ছিল। কিন্তু মিলিটারি একাডেমিতে টিকে থাকার জন্য যা সর্বাধিক গুরুত্বপূর্ণ তা হলো হাল না ছাড়ার মানসিকতা। লেখিকা অ্যাঞ্জেলা ডাকওয়ার্থ চিকিৎসা, ব্যবসা, আইন, শিল্প এবং ক্রীড়া সকল ক্ষেত্রের সফলতম ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়েছেন। চরিত্রের কোন গুণগুলি একজন মানুষের সাফল্য নির্ধারণ করে, কোন বৈশিষ্ট্য একজনকে বাকি 5টা সাধারণ মানুষের থেকে বিশেষ ও অনন্য করে তোলে। অ্যাঞ্জেলা উপলব্ধি করেছিলেন বহু প্রতিভাবান মানুষ আছে যারা নিজের মেধাকে সঠিকভাবে কাজে লাগায় না, আবার অনেকে নিজের কেরিয়ারে সেরা হয়ে ওঠার হাল আগেই ছেড়ে দেয়। তিনি মানুষের 2টো গুণের কথা উল্লেখ করেছেন যা প্রায় প্রত্যেক সফল ব্যক্তির মধ্যে তিনি খুঁজে পেয়েছেন। প্রথমটি হলো ব্যর্থ হওয়ার পরে হাল ছেড়ে না দেওয়ার মানসিকতা। সফল মানুষেরা তাদের স্কিল সেট বা দক্ষতা উন্নত করতে বদ্ধপরিকর। উদাহরণস্বরূপ, অ্যাঞ্জেলার একদা একজন লেখকের সাথে পরিচয় হয়েছিল। শুরুর দিকে তার লেখার গুণমান সত্যিই খুব একটা ভালো ছিল না। তার গল্পগুলি পড়লে মেলোড্রামাটিক বা অতি নাটকীয় এবং অগোছালো মনে হতো। কিন্তু তিনি লেখা কখনো থামাননি। অভ্যাস ও দৃঢ় মানসিকতা তাকে পারদর্শী করে তুলেছিল। পরবর্তী সময়ে সেই লেখক অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা পুরস্কারও জিতেছিলেন। দ্বিতীয়ত, কখনোই সফল মানুষেরা আত্মতুষ্ট হয় না, অর্থাৎ তাদের মধ্যে আরো ভালো কিছু করার তৃষ্ণা সর্বদাই থেকে যায়। সফল মানুষেরা নিজের কাজকে অন্তর দিয়ে ভালোবাসে। প্রত্যেকের জীবনে হতাশা এবং বেদনার সময় আসে, ব্যর্থতার দিন দেখতে হয়, কিন্তু সফল মানুষেরা সেই কঠিন সময়ে নিজেদের লড়াইতে টিকে থাকে। নিজেদের কাজ খারাপ বা স্ট্যান্ডার্ড অনুযায়ী না হলে সেটা তারা নির্দ্বিধায় স্বীকার করে নেয়। তারা তাদের সেরাটা না দেওয়া পর্যন্ত সন্তুষ্ট হয় না। তাদের জীবনে সর্বদা একটা স্থির ও স্পষ্ট লক্ষ্য থাকে। সুতরাং লেখিকার মত অনুযায়ী অধ্যাবসায় এবং আবেগ এই 2টো গুণ একজন মানুষের সফলতা নির্ধারণ করে। অধ্যাবসায় হলো কঠিন পরিশ্রম এবং ব্যর্থতার পরেও আবার উঠে দাঁড়ানোর মানসিকতা। প্যাশন বা আবেগ হলো দৃঢ় সংকল্প এবং স্পষ্ট লক্ষ্য। কিন্তু মানুষের এই সকল গুণ বা বৈশিষ্ট্যকে সংজ্ঞায়িত করার জন্য শুধুমাত্র যদি একটা শব্দ বেছে নেওয়া হয় তা হলো গ্রিড। অধ্যাবসায় যোগ আবেগ, অর্থাৎ গ্রিড। প্রতিভা দ্বারা বিভ্রান্ত হবেন না। প্রতিভা বা মেধা সফল হওয়ার জন্য যথেষ্ট নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় প্রতিভা সম্পন্ন মানুষেরা আত্মতুষ্টির শিকারে পরিণত হয়, অর্থাৎ তাদের ধারণা বিনা প্রয়াসেই তারা সফল হয়ে যাবে। তারা প্রয়োজনের তুলনায় কম অনুশীলন বা প্রশিক্ষণ করে, ফলে তাদের পারফরমেন্সে সেটার নেতিবাচক প্রভাব পড়ে। অপরদিকে রয়েছে এমন কিছু মানুষ যাদের মধ্যে বিশেষ কোনো প্রতিভা নেই। তারা যখন শুরু করে তাদের দক্ষতার মাত্রা থাকে গড় বা একজন সাধারণ মানুষের মতো, কিন্তু তা সত্ত্বেও দৃঢ় মানসিকতা ও অনুশীলনের সাথে সেই সকল সাধারণ মানুষেরাই জীবনে দুর্দান্ত ফলাফল অর্জন করে। তারা জীবনের সফলতার শিখরে পৌঁছতে পারে তাদের জন্মগত প্রতিভা বা মেধার জন্য নয়, বরং নিজেদের পার্সিভিয়ারেন্স ও প্যাশন, অর্থাৎ অধ্যাবসায় ও আবেগের কারণে। ডেভিড লুওং এর কথাই আলোচনা করা যাক। লেখিকা অ্যাঞ্জেলা একসময় সান ফ্রান্সিসকোর একটা পাবলিক স্কুলে গণিত পড়াতেন। ডেভিড লুওং অ্যাঞ্জেলার ছাত্র ছিল। তিনি লক্ষ্য করে দেখেন যে সকল ছাত্ররা সহজে গণিত বুঝে যেত বা বলা চলে যাদের মধ্যে মেধা ছিল, তারাই বরং ক্লাসে কম গ্রেড পেত। কিন্তু যে সকল বিদ্যার্থীরা একটু সময় নিয়ে বুঝত, একাগ্র থাকত, তারা অধিক অনুশীলনের মাধ্যমে কুইজ এবং পরীক্ষায় বাকিদের তুলনায় ভালো গ্রেড পেত। সেই রকমই একজন পরিশ্রমী ছাত্রের উদাহরণ হলো ডেভিড। সে শুরুতে মোটেই গণিতের মাস্টার ছিল না। তার স্বভাব ছিল শান্ত এবং লাজুক প্রকৃতির। ডেভিড ক্লাসের মধ্যে পিছনের দিকের বেঞ্চে বসত। সে কখনোই নিজে থেকে শিক্ষকের কোনো প্রশ্নের উত্তর দিত না, কিংবা এগিয়ে গিয়ে বোর্ডে কোনো গণিত সমাধানের জন্য উৎসাহ দেখাতো না। বীজগণিত ক্লাসের শেষে ডেভিড বিনয়ের সাথে তার শিক্ষিকাকে শুধুমাত্র বেশি করে হোমওয়ার্ক দেওয়ার অনুরোধ করত। কিন্তু অ্যাঞ্জেলা লক্ষ্য করে দেখেছিলেন পরীক্ষায় ডেভিড প্রায় বেশিরভাগ সময় সর্বোচ্চ গ্রেড পায়।
গভীর মনোযোগ এবং শেখার প্রতি আগ্রহী ছিল ডেভিডের সফলতার কারণ। অ্যাঞ্জেলা তার ছাত্রের গুণগুলি উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি ডেভিডকে অ্যাডভান্সড ম্যাথ প্রোগ্রামে যোগ দেওয়ার পরামর্শ দেন। প্রায় বছরখানেক পর অ্যাঞ্জেলা ডেভিডের কোর্সের ব্যাপারে জানতে চান। ডেভিড তার শিক্ষিকাকে জানিয়েছিলেন অ্যাডভান্সড পর্যায়ের গণিত সত্যিই তার কাছে কঠিন মনে হচ্ছে এবং সে আর আগের মতো সব পরীক্ষায় গ্রেড পায় না। কিন্তু ডেভিড সর্বদা এটা নিশ্চিত করত যেন তার সব কনসেপ্ট পরিষ্কার থাকে। প্রয়োজন পড়লেই সে শিক্ষকদের সাহায্য নিত। সে যে অংশ ভুল করত তা সর্বদা সংশোধন করে নিত এবং পুনরায় সেই অঙ্কগুলি অনুশীলন করত। অ্যাডভান্সড ক্যালকুলাসের ফাইনাল পরীক্ষায় ডেভিড আবার স্কুলের মতো প্রথম স্থান অধিকার করে। অ্যাঞ্জেলা পরে খবর পেয়েছিলেন ডেভিড অর্থনীতি এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করে। পরবর্তীতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডিও অর্জন করেছিল ডেভিড। বর্তমানে সে এরোস্পেস কর্পোরেশনের একটি উঁচু পোস্টে কর্মরত রয়েছে। লেখিকা অ্যাঞ্জেলার তার ছাত্রকে নিয়ে আজ গর্ববোধ হয়। ডেভিডের মতো এক লাজুক ছেলে যে গণিতে মোটেই দক্ষ ছিল না, কিন্তু শুধুমাত্র আবেগ আর অধ্যাবসায়ের কারণে সে জীবনে বৃহত্তর উচ্চতায় পৌঁছতে পেরেছিল। কেউ কি ভাবতে পেরেছিল ডেভিড একদিন রকেট সায়েন্টিস্ট হয়ে উঠবে? সে প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেনি ঠিকই, কিন্তু গ্রিড বা দৃঢ়তার পরিচয় দিয়েছিল। প্রচেষ্টা কখনো ব্যর্থ যাবে না। আমরা যখন খেলাধুলার ক্ষেত্রে সেরা কাউকে দেখি যার রেকর্ড সংখ্যা আকাশ ছোঁয়া, আমাদের মনে হয় সেই খেলোয়াড় বা অ্যাথলিটটি নিশ্চয়ই বর্ন ট্যালেন্টেড, অর্থাৎ বিশেষ মেধা নিয়েই তার জন্ম হয়েছে। আমরা অবিলম্বে উপসংহারে পৌঁছে যাই যে বাকি সাধারণ কারো পক্ষে অত উচ্চতায় পৌঁছানো সম্ভব নয়। আমরা এমনভাবে কথাগুলি বলি যেন খেলোয়াড়টির কোনো অতিমানবিক ক্ষমতা রয়েছে, কিন্তু আসলে এটা একটা অজুহাত মাত্র। আমাদের এই ধারণা মন থেকে মুছে ফেলতে হবে যে একজন মানুষের সাফল্যে কোনো জাদু বা রহস্য থাকতে পারে। সাফল্য পাওয়ার মূল মন্ত্র একটাই, গ্রিড। সাফল্য আসে ঘন্টার পর ঘন্টা অনুশীলন থেকে, হাল ছেড়ে না দেওয়ার মানসিকতা এবং একটি সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের পথে হাঁটার মাধ্যমে। আমরা সামনাসামনি যেটুকু দেখতে পাই তা হলো অলিম্পিকে অ্যাথলিটদের করা অবিশ্বাস্য পারফরম্যান্স, কিন্তু তারা যে অক্লান্ত পরিশ্রম ও অনুশীলনের পর সেই জায়গাতে পৌঁছেছে, আমরা সেই দিকটা উপেক্ষা করে যাই। তাদের দৈনন্দিন প্রশিক্ষণ, তাদের বাধা ধরা রুটিন, প্রতিদিন নিজের লিমিটকে একটু একটু করে বাড়িয়ে তোলা ইত্যাদির মাধ্যমে তারা নিজ নিজ ক্ষেত্রে সেরা হয়ে ওঠে। ডিসলেক্সিয়া বা শব্দান্ধতা এমন একটা শারীরিক স্থিতি যাতে মানুষ কিছু ভালোভাবে পড়তে বা বানান করতে পারে না। আপনি কি কখনো ভাবতে পারেন যে সেরকম একজন ডিসলেক্সিক পেশেন্ট মহান কোনো লেখক হয়ে উঠতে পারেন? তাহলে জন আরভিং এর গল্প শুনুন। তিনি একজন পুরস্কার বিজয়ী চিত্রনাট্যকার এবং তার লেখা বই সর্বাধিক বিক্রিত। জন স্কুলে পড়াশোনাতে কখনোই ভালো ছিলেন না। ইংরেজিতে তার গ্রেড কখনো C- উপরে উঠত না। কলেজে ওঠার আগে তাকে হাই স্কুলে 1 বছর অতিরিক্ত রাখা হয়েছিল। জন গুরুতরভাবে ডিসলেক্সিয়াতে আক্রান্ত ছিলেন। তিনি ইতিহাসের সামান্য একটা অ্যাসাইনমেন্ট করতে 3 ঘন্টা সময় ব্যয় করে দিতেন। তার কোনো শব্দ বানান করে পড়তে খুবই সমস্যা হতো। মনে রাখা, এমনকি উচ্চারণ করাও তার কাছে কঠিন ছিল। তিনি বানানে ভুল করা প্রতিটা শব্দের একটা তালিকা তৈরি করতে শুরু করেন। জন যখন কিছু পড়েন তা খুব ধীরে ধীরে উচ্চারণ করেন এবং মনে রাখার চেষ্টা করেন। তিনি আঙুলের সাহায্যে প্রতিটা অক্ষর ও শব্দ অনুসরণ করেন। জন তার শারীরিক অবস্থার কারণে যে কোনো কিছু পড়া কিংবা লেখার উপর বাকিদের তুলনায় অধিক প্রচেষ্টা করতেন। তিনি প্রতিটা লাইন, প্রতিটা অনুচ্ছেদ ও প্রতিটা অধ্যায় একাধিকবার পড়তেন এবং শেষ পর্যন্ত সেটা তার অভ্যাসে পরিণত হয়ে যায়। জন ডিসলেক্সিয়াতে হার মানার পরিবর্তে সেটাকে নিজের একটা ক্ষমতায় পরিণত করেছেন। তিনি যখন কোনো নভেল বা উপন্যাস লেখেন, প্রতিটা পৃষ্ঠা বারবার পড়েন, কারণ সময়ের সাথে সাথে তিনি নিজের মধ্যে ধৈর্য এবং অধ্যাবসায় গড়ে তুলেছেন। জন বলেন, কিছু পরিবর্তন করে বারবার নিজের লেখাকে আরও আকর্ষণীয় করে তোলার প্রচেষ্টা একজন ভালো লেখকের নিদর্শন। জন নিজেও কোনো উপন্যাস লেখার সময় প্রথম খসড়াটি বারবার পড়েন এবং তাতে প্রয়োজনীয় পরিবর্তন আনার চেষ্টা করেন। জন 20টির বেশি উপন্যাস লিখেছেন এবং তার লেখা এতটাই জনপ্রিয় যে 5টি উপন্যাসের উপর ভিত্তি করে চলচ্চিত্রও তৈরি করা হয়েছে। বিখ্যাত অভিনেতা উইল স্মিথও ন্যাচারাল ট্যালেন্ট বা প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করা সম্বন্ধে কিছু কথা বলেছিলেন। তিনি এক সাক্ষাৎকারে বলেন, আমি নিজেকে কখনোই প্রতিভাবান হিসেবে বিবেচনা করিনি,
কিন্তু কাজের ক্ষেত্রে আমি খুব কঠোর নীতি ও নিয়ম মেনে চলি। উইল স্মিথ আরো বলেন যে অন্যান্য অভিনেতারা হয়তো তার থেকে বেটার অভিনয় করেন, তারা হয়তো বেশি স্মার্ট ও হ্যান্ডসাম, কিন্তু তার বিরুদ্ধে কেউ কখনো জিততে পারবেন না, কারণ সেরা হওয়ার লড়াইতে তিনি কখনো হার স্বীকার করবেন না। আপনার মধ্যে কতটা গ্রিট রয়েছে? অ্যাঞ্জেলা ডাকওয়ার্থ একবার ওয়ার্টন বিজনেস স্কুলে বক্তৃতা দিতে গিয়েছিলেন। বক্তৃতার শেষে একজন স্বল্পবয়সী উদ্যোক্তা লেখিকার কাছে আসেন এবং গ্রিট সম্বন্ধে তার কাছে আরো বিস্তারিতভাবে জানতে চায়। যুবকটি জানায় যে সে একটা স্টার্টআপ কোম্পানি শুরু করেছে এবং সেখান থেকে সে সহস্র ডলার উপার্জন করে। যুবকটি বলে সে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে রাতের পর রাত না ঘুমিয়ে নিজের লক্ষ্য অর্জন করেছে। অ্যাঞ্জেলা তার সাফল্য দেখে মুগ্ধ হন এবং তাকে অভিনন্দন জানান, কিন্তু তিনি যুবককে বুঝিয়ে বলেন, গ্রিড আসলে তুমি কতটা স্বল্প সময়ের মধ্যে সফলতা অর্জন করছো সেটা নয়, তার থেকেও বেশি জরুরি হলো তুমি নিজের জীবনে বা ক্যারিয়ারে কতটা স্থিতিশীল। অ্যাঞ্জেলা যুবককে নিজের ইমেল অ্যাড্রেস দেন এবং বলেন যদি আগামী 2 বছর পরেও সে একই ব্যবসার সাথে যুক্ত থাকে তাহলে যেন লেখিকার সাথে যোগাযোগ করে। যুবকটি তৎক্ষণাৎ উত্তর দেয় যে সে হয়তো আগামী 2 বছর পর স্টার্টআপটির সাথে আর যুক্ত থাকবে না। অ্যাঞ্জেলা তাকে ব্যাখ্যা করেন, গ্রিড থাকার অর্থ ধারাবাহিকভাবে সুনির্দিষ্ট একটা পথকেই অনুসরণ করা বোঝায়। লেখিকা এখানে বছরের পর বছর একটা কোম্পানির সাথেই যুক্ত থাকুন তেমনটা বলতে চাননি, তবে আপনার আগ্রহ যেন একটা বিষয় বা একটা ইন্ডাস্ট্রির প্রতিই থাকে তা আপনাকে নিশ্চিত করতে হবে। কেরিয়ার নিয়ে যেন আপনার মধ্যে কোনো বিভ্রান্তি না থাকে। গ্রিড থাকার অর্থ নিজের লক্ষ্য স্থির রাখা, বারবার কেরিয়ার বদল করা নয়। মনে রাখবেন, সেরা হয়ে ওঠার কোনো শর্টকাট নেই। নিজের ক্ষেত্রে এক্সপার্ট হয়ে ওঠার জন্য, অসাধারণ দক্ষতা অর্জন করার জন্য এবং প্রকৃত অর্থে সফল হওয়ার জন্য আপনাকে একটা বিষয় বা একটা কাজের উপরে যথেষ্ট পরিমাণ সময় ব্যয় করতে হবে। একজন ব্যক্তি যার মধ্যে গ্রিড রয়েছে সে তার কেরিয়ারকে এতটাই ভালোবাসে যে খারাপ সময় অর্থাৎ ব্যর্থতা বা নিষ্ফলতা এলেও সে নিজের কেরিয়ার পরিবর্তন করবে না, তা সে চাকরি বা ব্যবসা যেই ক্ষেত্রের সাথে জড়িত হোক না কেন। গ্রিড মানে হঠাৎ একদিন কোনো লক্ষ্য নির্ধারণ করে নিলাম বা ভালো লাগলো বলে একটা কেরিয়ারের প্রেমে পড়ে গেলাম তেমনটা নয়। গ্রিডের অর্থ প্রেমকে টিকিয়ে রাখা, আজীবন একটা কেরিয়ারকে ভালোবাসা। কিন্তু কিভাবে বুঝবেন যে কোন বিষয়ের প্রতি সত্যি আপনার আগ্রহ আছে বা কোন কেরিয়ার আপনার নির্বাচন করা উচিত? স্বনামধন্য শিল্পপতি ওয়ারেন বুফে এই সমস্যার একটা সহজ সমাধান দিয়েছেন। আপনাকে 3টে সহজ ধাপ অনুসরণ করতে হবে। প্রথমত, একটা সাদা পৃষ্ঠা ও কলম নিন। তাতে আপনার জীবনে যা যা লক্ষ্য আছে, আপনি কেরিয়ারে যা যা করতে চান ইত্যাদির একটা তালিকা তৈরি করুন। বুলেট করে করে একটার নিচে একটা সর্বোচ্চ 25টা পয়েন্ট লিখুন। দ্বিতীয়ত, ভাবনা চিন্তা করার কিছুটা সময় নিন এবং এমন 5টা লক্ষ্য বেছে নিন যেগুলো বাকি সকল পয়েন্টের থেকে অধিক গুরুত্বপূর্ণ। এমন কিছু লক্ষ্য যেগুলো আপনার জীবনে সর্বাধিক প্রাধান্যে রয়েছে। তারপর সেই 5টা পয়েন্ট গোল করে হাইলাইট করুন। তৃতীয় ধাপে, বাকি 20টি লক্ষ্য যেগুলোকে আপনি গোল করেননি, অর্থাৎ যেগুলোকে আপনি অগ্রাধিকার দেননি, সেগুলো খুব ভালোভাবে অধ্যয়ন করুন, কারণ সেই বাকি লক্ষ্যগুলি আপনাকে প্রধান কাজ থেকে বিভ্রান্ত করবে। এগুলির জন্যই আপনার শক্তি এবং সময় খরচ হবে। সেই বাড়তি জিনিসগুলি যেন আপনাকে নিজের মূল লক্ষ্য থেকে দূরে না নিয়ে যেতে পারে। তাই সেগুলো অধ্যয়ন করুন এবং নিশ্চিত করুন যেন আপনার মূল লক্ষ্যের পথে এগুলো আর দ্বিতীয়বার বাধা না হয়ে দাঁড়ায়। অ্যাঞ্জেলা ডাকওয়ার্থ নিজেও এই পদ্ধতিটি চেষ্টা করেছিলেন। তিনি বুঝতে পারেন তার লেখা প্রতি 5টি লক্ষ্যের মধ্যে 4টি বাদ চলে যাচ্ছে, অর্থাৎ সেগুলি তার জীবনের মূল লক্ষ্যের অংশ নয়। লেখিকার জীবনের প্রধান উদ্দেশ্য দুস্থ শিশুদের সেবা করা এবং তাদের যতটা সম্ভব আনন্দ দেওয়া। জাহাজে পথ নির্ধারণ করার জন্য যেমন শুধুমাত্র একটা কম্পাসই যথেষ্ট, 25 বা 5টা নয়, নিজের জীবনেও লক্ষ্য স্থির রেখে একটা পথে হাঁটলেই সফলতা অর্জন করা যায়। শক্তি এবং সময় সীমিত, তাই সঠিক কেরিয়ার এবং জীবনের প্রধান লক্ষ্য নির্বাচনে আর বিলম্ব করবেন না। চলার পথে নিশ্চয়ই কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হবেন, কিন্তু হাল ছাড়বেন না এবং ক্রমাগত দক্ষতা অর্জন করতে থাকুন। আগ্রহ, ফলো ইওর প্যাশন। অনেক সফল মানুষের কাছ থেকেই আমরা এই উপদেশটা পেয়ে থাকি। গ্র্যাজুয়েট হওয়ার দিন কলেজ বা ইউনিভার্সিটির শিক্ষকেরাও বক্তৃতায় তাদের ছাত্রদেরকে এই উপদেশটাই দিয়ে থাকেন। আপনি যেটা ভালোবাসেন, যা পছন্দ করেন সেটাই করুন।
প্যাশন বা আগ্রহকে নিজের পেশাতে পরিণত করুন। মনোবিজ্ঞানীরাও এই ধারণাটির সমর্থন করেন। তারা গবেষণা করে দেখেছেন যে সকল মানুষেরা নিজেদের ভালোবাসার ফিল্ডে রয়েছেন, অর্থাৎ এমন ধরনের কাজ করেন যা তাদের আগ্রহের সাথে সামঞ্জস্যপূর্ণ, তারা নিজেদের কেরিয়ারে অনেক বেশি সন্তুষ্ট। এই সম্বন্ধিত প্রায় ভিন্ন ভিন্ন সমীক্ষা করা হয়, কিন্তু প্রতিটার উপসংহার একই পাওয়া যায়। ধরুন একজন ব্যক্তিগত জীবনে খুবই মিশুকে, তিনি মানুষের সাথে কথা বলতে এবং বাইরে বেরোতে ভালোবাসেন, কিন্তু তাকে এমন একটা কাজ দেওয়া হলো যেখানে তাকে সারাদিন কম্পিউটারের সামনে বসে কাটাতে হয়। খুবই স্বাভাবিক যে সে কাজটা উপভোগ করবে না। বিপরীতে ব্যক্তিটি যদি কোনো বিক্রয় কর্মী বা শিক্ষকের চাকরি করত, সেটাতে নিজে অধিক সন্তুষ্ট হতে পারত। সমীক্ষাতে অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় প্রত্যেকেই একটা বিষয়ের সাথে সহমত প্রকাশ করেছে, যে যারা তাদের কাজকে ভালোবাসে তারা ব্যক্তিগত জীবনে তুলনামূলকভাবে অধিক সন্তুষ্ট। এমনকি তারা নিজেদের চাকরি জীবনেও যথেষ্ট সফলতা অর্জন করেছে। যেহেতু তারা নিজের কাজের প্রতি আগ্রহী, সেটা সম্বন্ধে আরো জানতে ও শিখতে চায়, অন্তর থেকে সেটাকে ভালোবাসে, তাই তাদের পারফরমেন্সও সময়ের সাথে সাথে উন্নত হতে থাকে। দেখা গেছে এই সকল মানুষেরা কর্মক্ষেত্রে তাদের সহকর্মীদের প্রতি যত্নশীল এবং তাদেরকে সহযোগিতা করার জন্য সর্বদা প্রস্তুত থাকে। তাদের মধ্যে একটা নির্দিষ্ট চাকরি বা কেরিয়ারে টিকে থাকার প্রবণতাও অধিক লক্ষ্য করা যায়। তাদের নির্বাচিত কর্মজীবনেও বাকিদের মতো আপস অ্যান্ড ডাউনস আছে। তাদের জীবনেও ব্যর্থতার দিন আসে, কিন্তু তারা নিজেদের লক্ষ্যে স্থির থাকে এবং সমস্যাটা থেকে বেরিয়ে আসার যথাসাধ্য চেষ্টা করে। তা সত্ত্বেও গবেষণায় দেখা গেছে সমগ্র বিশ্বে মাত্র 13% মানুষ কেরিয়ার নির্বাচনের ক্ষেত্রে নিজেদের প্যাশন বা আবেগকে অনুসরণ করেছে। মাত্র 13% মানুষ নিজের ভালোবাসার চাকরি বা ব্যবসার সাথে জড়িত। কিন্তু এরকম পরিসংখ্যানের কারণটা কি? আমাদের সমাজে একটা সমস্যা শুরু থেকে চলে আসছে। লক্ষ্য করে দেখবেন, কোনো তরুণী যদি গান, নাচ, আঁকা, লেখা কিংবা অভিনয়ের মতো কোনো কেরিয়ার সিলেক্ট করতে চায়, নিজের আবেগের কথা শুনে চলতে চায়, তাহলে তাকে নিরুৎসাহিত করা হয়। এই সমস্ত পেশা তোমার জন্য তৈরি হয়নি, এতে পরিবারের আদর্শ নষ্ট হবে, কিংবা এই সকল পেশাতে অর্থ উপার্জন করার কোনো স্কোপ নেই, এরকম নানান নেতিবাচক কথা বলে তাদের নিজেদের ভালোবাসার লক্ষ্য থেকে সরিয়ে আনা হয়। কিন্তু আমরা প্রত্যেকেই এমন অনেক গায়ক, নৃত্যশিল্পী, চিত্রকর, লেখক ও শিল্পীদের নাম জানি যারা জীবনে সফলতার শীর্ষে পৌঁছতে পেরেছেন। তারা সমাজে যতটা সম্মান পান, ততটা আর্থিক দিক দিয়েও স্থিতিশীল। আসলে তারা নিজের ভালোবাসার ক্যারিয়ারকে কখনো দূরে যেতে দেননি। তারা একটা লক্ষ্যে টিকে থেকেছে, নিজেদের দক্ষতা উন্নত করেছে এবং সফলতা অর্জন করেছে। তাই তরুণীদের আগ্রহের পথে কখনোই বাধা সৃষ্টি করা উচিত নয়। জ্যোতির্বিদ্যা হোক কিংবা কম্পিউটার প্রোগ্রামিং বা ফটোগ্রাফি, তাদের ভালোবাসা যেই বিষয়ের প্রতি, নিশ্চিত করুন সেই বিষয় নিয়েই যেন তারা জীবনে এগিয়ে যেতে পারে। আপনি যে কাজটির প্রতি আগ্রহী, যে কাজটি শুধু অর্থ উপার্জনের জন্য নয়, নিজের সন্তুষ্টির জন্যও করেন, তাতে সময় ব্যয় করলে আপনি নিশ্চিতভাবেই সেই বিষয়ে একজন এক্সপার্ট হয়ে উঠবেন। তারপর আপনার আর কাজের সুযোগ পেতে কিংবা সম্মানজনক পরিমাণ অর্থ উপার্জন করতে কোনো অসুবিধা হবে না। আপনার প্যাশন কিসের প্রতি রয়েছে তা যদি এখনো উপলব্ধি করতে না পারেন, বেশি চিন্তিত হওয়ার কিছুই নেই। হঠাৎ করে আপনার স্বপ্নে ভেসে উঠবে কিংবা কোনো দৈববাণী হবে যে আপনাকে সারা জীবন অমুক কাজটি করতে হবে, সেটাও জরুরি নয়। সাঁতারু রাউডি গেইন্সের কথা শোনা যাক। তিনি অলিম্পিকে সাঁতারে স্বর্ণ পদক বিজয়ী। তিনি শেয়ার করেছিলেন যে ছোটবেলায় সব ধরনের খেলাধুলাই তার ভালো লাগতো। হাই স্কুলে পড়াকালীন রাউডি প্রথমে টেনিস, তারপর গলফ, বাস্কেটবল, বেসবল এবং ফুটবল একে একে সবকটি খেলায় যোগ দিয়েছিলেন। তার মনে হয়েছিল একে একে সবকটি খেলা ট্রাই করে দেখলেই তিনি বুঝতে পারবেন যে আসলে কোন খেলাটির প্রতি তিনি আগ্রহী বা কোন খেলার মধ্যে তার প্যাশন লুকিয়ে রয়েছে। রাউডি সাঁতার শেখার খাতায় নাম লেখায়, কিন্তু প্রথমবার যখন সাঁতার প্রশিক্ষণের জন্য গিয়েছিলেন, তিনি সেটার প্রতি কোনো আবেগ বা উৎসাহ অনুভব করেননি। পুল থেকে উঠেই তিনি ট্র্যাক এবং ফিল্ড স্পোর্টের সম্বন্ধে জানতে লাইব্রেরিতে চলে গিয়েছিলেন। কিছুদিন পর তিনি ট্র্যাক অ্যান্ড ফিল্ড প্রশিক্ষণের জন্য গিয়েছিলেন। শুরুতে সময় লাগলেও একটা সময় পর রাউডি উপলব্ধি করেছিলেন যে সাঁতারই তার প্যাশন। তারপর থেকে তার ক্যারিয়ারের অভিমুখের আর কোনোদিন পরিবর্তন হয়নি। পুরস্কার বিজয়ী শেফ মার্ক ভেট্রির গল্প অনেকটা একই রকম। তিনি কলেজ শেষ করার পরে মিউজিক স্কুলে ভর্তি হয়েছিলেন।
আবার রাতে একটা রেস্তোরাঁয় পার্ট টাইম ওয়েটারের কাজ করতেন। একটা সময় আসে যখন তিনি একটা ব্যান্ডে গান গাওয়ার সুযোগ পান, কিন্তু গায়ক হিসেবে প্রাপ্য অর্থ নিজের খরচ চালানোর জন্য যথেষ্ট ছিল না। তাই সকালে তিনি রেস্তোরাঁতে রান্নার কাজ করতেন। কিছু সময় পরে মার্কের উপলব্ধি হয় যে রেস্তোরাঁ থেকে তিনি অনেক বেশি উপার্জন করছেন, আবার রান্না করাটাও তার মনের খুব কাছের একটা কাজ। অবশেষে তিনি নিজের প্যাশন খুঁজে পান এবং ইটালিতে চলে যান একজন শেফ হিসেবে নিজের কেরিয়ার সুপ্রতিষ্ঠিত করতে। অনুশীলন। যে কোনো ক্ষেত্রে বিশেষজ্ঞ হয়ে ওঠার জন্য বা সম্পূর্ণ নিজের আয়ত্তে আনার জন্য আপনাকে 10 বছরের মধ্যে কমপক্ষে 10,000 ঘন্টা বিষয়টি নিয়ে অনুশীলন করতে হবে। ব্যালে ডান্স হোক বা বেহালাবাদক কিংবা বাস্কেটবল খেলোয়াড়, বিশ্বের যে কোনো পেশার ক্ষেত্রে কথাটি প্রযোজ্য। কিন্তু আপনি যদি বছরের পর বছর ধরে প্রতিদিন একই কাজ করেন কিংবা একই স্টেপের পুনরাবৃত্তি করতে থাকেন, তাহলে সফল হতে পারবেন না। আপনাকে নিজের দক্ষতার ক্রমাগত উন্নতি করে যেতে হবে। যখন একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবেন, আপনার উচিত নতুন একটা লক্ষ্য সেট করা এবং সেটা কিভাবে অর্জন করা যায় সেই প্রচেষ্টা করা। সেটা পূরণ হয়ে গেলে পুনরায় আরেকটা লক্ষ্য সেট করুন। সফল মানুষেরা তাদের দুর্বল দিকগুলি আগে নজর দেয় এবং সেগুলিকে কিভাবে ইমপ্রুভ করা যায় সেই চেষ্টা করতে থাকে। আত্মতুষ্টি তাদের কখনো আয়ত্ত করতে পারে না। নিজেদের পারফরমেন্সে কি এবং কিভাবে উন্নতি করা যায় তারা সবসময় সেই চেষ্টাই করতে থাকে। আপনি যদি সম্পূর্ণ বিষয়টি একটা গ্রাফের মাধ্যমে বোঝার চেষ্টা করেন, দেখবেন যারা কর্মজীবনের শুরুর দিকেই হাল ছেড়ে দেয় তাদের দক্ষতা সময়ের সাথে সাথে হারিয়ে যায়, আর যারা প্রতিদিন একই ধরনের অনুশীলন করে যায় তাদের দক্ষতা কখনো ইমপ্রুভ করে না। কিন্তু যারা বিশ্বের দরবারে নিজের একটা জায়গা করে নিয়েছে, নিজ নিজ ক্ষেত্রে এক্সপার্ট হয়ে উঠেছে, তারা শত কঠিন পরিস্থিতিতেও হার মানেনি এবং সর্বদা কিভাবে আরো দক্ষ হয়ে ওঠা যায় সেই চেষ্টা করে গেছে। আর এটাই সাফল্যের আদর্শ রাস্তা। সাইকোলজিস্ট প্রফেসর অ্যান্ডার্স এরিকসন বিভিন্ন ক্ষেত্রের বিশ্বসেরা মানুষদের নিয়ে অধ্যয়ন করেছেন। একদিন এক তরুণী তার কাছে কিছু পরামর্শ চাইতে আসে। তরুণী জিজ্ঞাসা করে, স্যার, আমি প্রতিদিন সকালে 1 ঘন্টা জগিং করি, কিন্তু দীর্ঘ সময় পরেও আমার পারফরমেন্সে তেমন কোনো উন্নতি হয়নি। আমার স্বপ্ন অলিম্পিকে সুযোগ পাওয়া এবং অ্যাথলেটিক্সে ভালো পারফর্ম করা। প্রফেসর এরিকসন তরুণীর কাছে জানতে চান যে সে জগিং করার কি কোনো নির্দিষ্ট লক্ষ্য সেট করেছে। তরুণী উত্তরে জানায় জগিং করলে সে ফিট হতে পারবে এবং তার স্বাস্থ্যেরও অনেক উন্নতি হবে। প্রফেসর এরিকসন তাকে বুঝিয়ে বলেন, তুমি যখন জগিং করবে তোমায় নির্দিষ্ট কয়েকদিন অন্তর অন্তর একটা লক্ষ্য সেট করতে হবে। যেমন অমুক সময়ের মধ্যে তুমি 2 কিলোমিটার দৌড়বে, কিছুদিন পর আরো কম সময়ের মধ্যে তোমাকে একই দূরত্ব ফিনিশ করতে হবে। একটা নির্দিষ্ট গুণ বা কোয়ালিটি, সেটা দৌড়ের গতিবেগ হোক কিংবা দৌড়ের পদ্ধতি, তোমায় বেছে নিতে হবে এবং তা সময়ের সাথে সাথে উন্নত করতে হবে। প্রফেসর তারপর তরুণীকে আরেকটা প্রশ্ন করেন। তিনি জানতে চান যে তরুণী জগিং করার সময় কি চিন্তা করে, সেই সময় তার মাথায় কিসের কথা ঘোরে। তরুণী বলে যে সেই দিন বাড়ি ফিরে তাকে কি কাজ করতে হবে, বাইরের কোনো কাজ আছে কিনা, কিংবা রাতের ডিনারে কি তৈরি করবে ইত্যাদি নিয়েই ভাবে। প্রফেসর তাকে বলেন, তোমাকে জগিং এর প্রতিটা পদক্ষেপের প্রতি নজর দিতে হবে। কতটা দূরত্ব দৌড়লে, তোমার গতি, হৃদস্পন্দনের হার, মাঝে কতটা সময় বিরতি নিলে ইত্যাদি সমস্ত কিছু রেকর্ড রাখতে হবে। তুমি যদি মাসের পর মাস একই গতিবেগে দৌড়ে যাও, নিজের স্কিল ইমপ্রুভ করার চেষ্টা না করো, তাহলে অলিম্পিকে জায়গা করে নেওয়া তোমার জন্য প্রায় অসম্ভব হয়ে উঠবে। অলিম্পিক সাঁতারু রাউডি গেইন্স প্রতিদিন তার আগের দিনের রেকর্ডের থেকে ভালো করার চেষ্টা করত। ধরুন আজ যদি তিনি 1 মিনিট 15 সেকেন্ডে 100 মিটারের 10টি ল্যাপ সম্পূর্ণ করেন, তাহলে আগামীকাল 1 মিনিট 14 সেকেন্ডে ল্যাপগুলি সম্পূর্ণ করার চেষ্টা করেন। বিখ্যাত আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় কেভিন ডুরান্ট কোর্টে একা অনুশীলন করতে পছন্দ করেন। তাতে তিনি নিজের দুর্বল দিকগুলির উপর বেশি সময় ফোকাস করতে পারেন এবং সেগুলি ইমপ্রুভ করার চেষ্টা করেন। ডুরান্ট বলেছিলেন, প্রতিটি অনুশীলনে তার একটাই লক্ষ্য থাকে, কিভাবে একজন বাস্কেটবল প্লেয়ার হিসেবে সকল দিক দিয়ে নিখুঁত হয়ে ওঠা যায়। সার্জারির বিশেষজ্ঞ ডক্টর অতুল গাওয়ান্ডে একবার বলেছিলেন, মানুষের ধারণা একজন সফল সার্জন বা শল্য চিকিৎসক হতে গেলে আপনার হাতের দুর্দান্ত কায়দা থাকা জরুরি, কিন্তু সেটা আসলে আংশিক সত্য। প্রতিদিন একজন ডাক্তারকে সার্জারির কঠিন থেকে কঠিনতর পদ্ধতি অনুশীলন করতে হবে, তবেই তিনি এক্সপার্ট হয়ে উঠবেন। বিখ্যাত জাদুকর ডেভিড ব্লেইন
17 মিনিট জলের নিচে নিঃশ্বাস বন্ধ রেখে বিশ্ব রেকর্ড করেছিলেন। একটি টেড টকে তিনি বলেছিলেন, অসম্ভবকে সম্ভব করার জন্য আমাদের ঘন্টার পর ঘন্টা প্রশিক্ষণ এবং অনুশীলনের প্রয়োজন। প্রতিদিন নিজের সীমা একটু একটু করে বাড়ানোর চেষ্টা করতে হবে এবং সেরা হওয়ার দিকে এগিয়ে যেতে হবে। ডেভিড ব্লেনের কাছে কঠিন অনুশীলন এবং দৃঢ় মানসিকতাই হলো জাদু। উদ্দেশ্য। সফলতম ব্যক্তিদের জীবনে একটা উদ্দেশ্য থাকে, যা নিজেদের ব্যক্তিগত স্বার্থের চেয়ে অনেক বড় হয়। সেই উদ্দেশ্য মূলত অপরের প্রতি শুভকামনা এবং সমাজের মঙ্গল করার সদিচ্ছা। সাফল্যের যাত্রা শুরু হয় আগ্রহ থেকে, অর্থাৎ আপনি যে কাজটি অন্তর থেকে ভালোবাসেন সেই অনুযায়ী ক্যারিয়ার নির্বাচন করা। পরবর্তী ধাপ হলো অনুশীলন এবং জীবনের নিয়ম ও শৃঙ্খলা বজায় রাখা, অর্থাৎ লক্ষ্যে পৌঁছানোর পথ যতই কঠিন হোক না কেন হাল না ছেড়ে তাতে টিকে থাকা। আর চূড়ান্ত ধাপ হলো উদ্দেশ্য। মনে রাখবেন, আপনি জীবনে যত উচ্চতাতে পৌঁছন না কেন কিংবা যতই ব্যক্তিগত মাইলস্টোন অতিক্রম করুন না কেন, অবশেষে আপনাকে একটা বৃহত্তর উদ্দেশ্যর কথা অবশ্যই ভাবতে হবে। আপনার লক্ষ্য পূরণ কি শুধু আপনার জন্যই, নাকি অপরের জীবনে বা সমাজের প্রতি আপনার কিছু অবদান রয়েছে? আসুন ছোট্ট একটা গল্প শোনা যাক। প্রখর রৌদ্রে 3 জন মিস্ত্রি ইট সিমেন্ট দিয়ে একটা নির্মাণের কাজ করছিল। একজন অপরিচিত ভদ্রলোক পাশ দিয়ে যাচ্ছিল। সে মিস্ত্রিদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করে, তুমি কি করছো? সে উত্তর দেয়, আমি ইট গাঁথছি। ভদ্রলোক দ্বিতীয় মিস্ত্রির কাছেও জানতে চায় যে সে কি করছে। সে উত্তর দেয়, আমি একটা চার্চ নির্মাণ করছি। তৃতীয় মিস্ত্রিকেও একই প্রশ্ন করা হলে সে উত্তর দেয়, আমি ঈশ্বরের জন্য ঘর তৈরি করছি। অর্থাৎ প্রথম মিস্ত্রি যেটা করছিল সেটা তার জন্য শুধুমাত্র একটা কাজ, দ্বিতীয় মিস্ত্রির কাছে সেটা একটা ক্যারিয়ার। কিন্তু তৃতীয় মিস্ত্রি নির্মাণের কাজের মধ্যে নিজের প্যাশনকে খুঁজে পেয়েছে। প্রথম দুজন হয়তো ভবিষ্যতে অন্য কোনো কাজ বা ক্যারিয়ার বেছে নিতে পারে, কিন্তু তৃতীয় জন সেই পেশাতে আছেন যেটা তার অন্তরের খুব কাছে। আগেও যেমনটা বলা হয়েছে, যারা এমন কাজের সাথে যুক্ত যেটার প্রতি তাদের আগ্রহ ও ভালোবাসা রয়েছে, তাদের সফল হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। তারা তাদের ক্যারিয়ার নিয়ে তুলনামূলকভাবে অনেক বেশি সন্তুষ্ট। বলা চলে তারা প্রায় জীবনের সব দিক থেকেই সুখী। আর এই সকল সুখী ও সফল ব্যক্তিরাই বিশ্বকে বসবাসের যোগ্য করে রাখে। আপনি জীবনে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন? শুধুমাত্র অর্থ উপার্জনের জন্যই কি একটা কাজ বা ক্যারিয়ারকে বেছে নিয়েছেন, নাকি নিজের প্যাশন অনুসরণ করছেন? আপনার লক্ষ্য কি শুধু অর্থ উপার্জন করা এবং কর্মজীবনে পদোন্নতি পাওয়া, নাকি আপনি নিজের উন্নতির পাশাপাশি সমাজ সেবামূলক কাজের মতো বৃহত্তর উদ্দেশ্যের কথাও ভাবেন? জেন গোল্ডেনের জীবনী থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। জেন ফিলাডেলফিয়ার একজন মুরাল শিল্পী। মুরাল এক ধরনের চিত্রকলা, যেখানে দেওয়াল, ছাদ বা অন্যান্য স্থায়ী পৃষ্ঠতলগুলিতে ছবি আঁকা হয়। মাত্র 29 বছর বয়সে জানা যায় জেন লুপাস নামক একটি প্রাণঘাতী রোগে আক্রান্ত। ডাক্তার তার আয়ু বেঁধে দিয়েছিলেন। খবরটি শুনে জেন প্রথমে অবাক ও খুবই আশাহত হয়ে পড়ে, কিন্তু সে নিজেকে সামলে নেয়, প্রবল সাহস ও ইচ্ছাশক্তির পরিচয় দেয় এবং সিদ্ধান্ত নেয় যে সে যতদিন বাঁচবে রোগের কথা মাথায় রাখবে না এবং সমাজের জন্য যতটুকু সম্ভব তা করবে। জেন নিজের জন্মস্থানে ফিরে আসে এবং সেখানকার স্থানীয় একটা অ্যান্টি গ্রাফিটি প্রোগ্রামের হয়ে কাজ করতে শুরু করে, অর্থাৎ বেআইনিভাবে দেওয়ালের উপর যে সকল ছবি বা কথা লেখা হয় সেগুলির বিরুদ্ধে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো। পরবর্তী 30 বছর জেন প্রোগ্রামটি চালিয়ে গেছে এবং ফিলাডেলফিয়ার বৃহত্তম শিল্প উদ্যোগে পরিণত করেছিল। বর্তমানে জেনের বয়স 60 বছর। লুপাস তাকে এখনো মৃত্যু মুখে ঠেলে দিতে পারেনি। সে দিন রাত, সপ্তাহের প্রায় 7 দিনই কাজের মধ্যে থাকে। সে তার কাজকে মনে প্রাণে ভালোবাসে, কারণ সেই কাজই তার বেঁচে থাকার একমাত্র ভরসা বা কারণ। জেন কাজের মাঝে তার প্রোগ্রামের সাথে যুক্ত মানুষদের মুরাল পেন্টিং কিভাবে করতে হয় সেই শিক্ষাও দেয়। লুপাসের যন্ত্রণা মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে ওঠে, কিন্তু জেন কখনোই ভেঙে পড়ে না, এমনকি নিজের ভাগ্যকেও দোষারোপ করে না। জেন নিজের জীবনে ব্যাপকভাবে অনুপ্রাণিত। জেন বিশ্বাস করে একটা শিল্প শেখানোর মাধ্যমে তিনি অনেক মানুষের সাহায্য করছে। সে বলে, আর্ট সেভস লাইফ, অর্থাৎ শিল্প জীবনকে বাঁচিয়ে রাখে। উপসংহার: গ্রিড হলো আবেগ এবং অধ্যাবসায়ের সংমিশ্রণ। গ্রিড আসলে নিজের সর্বাধিক প্রিয় কাজটি খুঁজে বের করা
এবং সেই পথে চিরজীবন হাঁটাকে বোঝায়। গ্রিড নিজের দক্ষতাকে প্রতিদিন একটু একটু করে বাড়ানো এবং সেরা হওয়ার দিকে এগিয়ে যাওয়াকে বোঝায়। গ্রিড অর্থাৎ নিজের দুর্বল দিকগুলিকে ইমপ্রুভ ও নিখুঁত করে তোলার চেষ্টা। গ্রিড অর্থাৎ নিজের দোষ ও ভুলকে অ্যাকসেপ্ট করা এবং সেটাকে সংশোধন করে নেওয়ার চেষ্টা। আপনি বুঝতে পারলেন বিশ্বসেরা হয়ে ওঠার জন্য সব থেকে কম প্রয়োজনীয় যদি কিছু থেকে থাকে তা হলো প্রতিভা বা মেধা নিয়ে জন্মগ্রহণ করা। আপনি 10 বছরের মধ্যে 10,000 ঘন্টা সঠিক অনুশীলনের মাধ্যমে যে কোনো বিষয়ে এক্সপার্ট হয়ে উঠতে পারেন। আপনাকে ক্রমাগত নিজের স্কিল কিভাবে উন্নত করা যায় সেই চেষ্টা করতে হবে। পাশাপাশি সমাজের কল্যাণে বৃহত্তর উদ্দেশ্যের কথা সর্বদা স্মরণে রাখতে হবে। মনে রাখবেন, ভালো কাজ শুরু করার জন্য আপনি কখনোই লেট নন। যখন শুরু করবেন সেটাই সঠিক সময়। তাই নিজের প্যাশন খুঁজে বের করুন এবং হার না মানার মানসিকতা নিয়ে নিজের লক্ষ্য পূরণের কাজে নেমে পড়ুন। আপনার এই সারমর্ম থেকে কি শিক্ষণীয় আছে? এটা কোনো জাদু নয়, কোনো রহস্য নয়, আবার জন্মগত প্রতিভাও নয়। জীবনের যে কোনো ক্ষেত্রে বিশ্বসেরা হয়ে ওঠার রহস্য হলো পরিশ্রম ও দৃঢ় মানসিকতা। এই বইটি থেকে আপনি গ্রিড কথাটির অর্থ এবং কিভাবে নিজ নিজ ক্ষেত্রে সেরা হয়ে উঠতে হয় তা শিখতে পারবেন। আপনি যদি এখনো নিজের প্যাশন বা কোন কাজটিকে আপনি প্রকৃত অর্থে ভালোবাসেন সেই সন্ধান না পেয়ে থাকেন, তাহলে এই বইটি আপনাকে সাহায্য করবে। গ্রিড আমাদের সকলের মধ্যেই রয়েছে। আমাদের সকলের মধ্যেই ওয়ার্ল্ড ক্লাস হয়ে ওঠার সমস্ত সাধন রয়েছে, শুধুমাত্র সেই প্রদীপকে প্রজ্বলিত করার অপেক্ষা। কাদের এই সারমর্মটি পড়া উচিত? প্রথমত, যারা নিজের জীবনের প্যাশন এখনো খুঁজে পায়নি। দ্বিতীয়ত, যারা জীবনের নিজ নিজ ক্ষেত্রে সেরা হয়ে উঠতে চায়। তৃতীয়ত, যাদের জীবনে অনুপ্রেরণার প্রয়োজন। এবং চতুর্থত, উচ্চাকাঙ্ক্ষী সকল ক্রীড়াবিদ, অভিনেতা, উদ্যোক্তা এবং যে কোনো পেশার সাথে যুক্ত মানুষ যারা রয়েছেন তাদের সকলেরই একবার এই সারমর্মটি পড়ে দেখা উচিত।